বড় মায়ের ছবির সামনে থেকে একটি বেল পাতা উড়ে এসে দীপিকার হাতে পড়ে। আর তাই দেখে দীপিকা হাসি মুখে সেই বেলপাতা ও ঘটের উপর থেকে একটা জবা ফুল তুলে নিয়ে শাশুড়ি মায়ের ঘরের দিকে যায়। বৌমা, ও বৌমা, বলি চা কি হলো? এই তো মা, এই নিন চা। আমার বাসি বিছানাটা তোলা হয়েছে, ঘর পরিষ্কার হয়েছে। আপনি তো এইমাত্র ঘুম থেকে উঠলেন মা, চা দিলাম, এবার যাব গিয়ে আপনার ঘর পরিষ্কার করব। এই কথা বলে দীপিকা শাশুড়ির ঘরের দিকে চলে যায়। কি আমার মুখের উপর কথা? বলি বাপের বাড়ি থেকে কত ভরি সোনা, দামি কাপড়, টাকা পয়সা এনেছো শুনি? তখন সেখানে শোভন এসে সোফায় বসতে বসতে বলে, আহ মা, আবার তুমি ওই কথা বলছো? জানো না পণ নেওয়া অপরাধ? শোভনের মুখ থেকে এই কথা শুনেই গায়ত্রী দেবী রেগে গিয়ে সেখান থেকে উঠে যেতে যেতে বলেন, আমি তো আর তোর বউয়ের থেকে পণ নিইনি, শুধু মুখে বলেছি। মুখে বলা কেন মা, মনে আনাও পাপ, বুঝলে? এইভাবেই দীপিকার জীবন কাটতে থাকে, কিছুটা খুনসুটি, কিছুটা অভিমান আর হাসি মজার মধ্য দিয়ে। কিন্তু একদিন সন্ধেবেলা ওঠে তুমুল ঝড়, শুরু হয় মুষলধারে বৃষ্টি, আর ঘন ঘন বাজ পড়তে থাকে। বাবারে বাবা, কি জোরে জোরে বাজ পড়ছে, যেন মনে হচ্ছে আকাশ একেবারে ভেঙে পড়বে। ওহ, যা জোরে ঝড় বইছে, মনে হচ্ছে বাড়ি ঘর তো উড়িয়ে নিয়ে চলে যাবে। গরুগুলো খুব ভয় পেয়ে গেছে রে, কি মুশকিলেই পড়া গেল। তখন সেখানে দীপিকা এসে বলে, মা, ওরা শুধু ভয় পায়নি, গোয়াল ঘরের চালা উড়ে গিয়ে ওরা যে বৃষ্টিতে ভিজছে। সে কি গো, চলো চলো, ওদেরকে আজকে রাতের জন্য ঘরে নিয়ে চলে আসি। সারা রাত ভিজলে ওদের যে শরীর খারাপ করে যাবে। এই কথা বলে শোভন তাড়াতাড়ি গোয়াল ঘরের দিকে চলে যায়, আর গোয়াল ঘরের কাছে পৌঁছে গরু দুটোর দড়ি খুলে তাদের ঘরের দিকে নিয়ে আসে। এই দেখে গায়ত্রী দেবী বলেন, ওরে শোভন, তাড়াতাড়ি ঘরে ঢুকে আয় বাবা, আজ পর্যন্ত ঝড়ে আমার গোয়াল ঘরের চালা উড়ে যায়নি। তুমি এই বাড়িতে পা দিয়েছো কি না জানি, এই ঝড়ে আর কি কি ক্ষতি হবে। এই কথা শুনে দীপিকা তাড়াতাড়ি ঠাকুর ঘরের দিকে যায়। রক্ষা করো বড় মা, রক্ষা করো, এই ঝড় বৃষ্টি তুমি থামিয়ে দাও মা, আমাদের বাড়ির গোয়াল ঘরের চালা উড়ে গেছে, এমন কত মানুষের না জানি কত ক্ষতি হচ্ছে, রক্ষা করো বড় মা, ঝড় বৃষ্টি থামিয়ে দাও মা। এরপর ধীরে ধীরে ঝড় বৃষ্টি থেমে যায়, আর পরের দিন সকালেই শোভন আবারও গোয়াল ঘরের চালা ঠিক করে। এরপর কেটে যায় বেশ কিছু মাস। শোভন সকাল হতেই কারখানার কাজে বেরিয়ে পড়ে, দীপিকা সারা দিন ঘরের কাজ করে, আর গায়ত্রী দেবী, বৌমা, আমার পাটা একটু মালিশ করে দিয়ে যাও তো। আমার এখনো সকাল থেকে স্নান খাওয়া কিছুই হয়নি মা, ঘরের কাজ করতে করতে এখন 3টে বেজে গেছে, আপনি একটু বিশ্রাম করুন, আমি চান খাওয়া সেরেই আসছি। কি, আমার পায়ে যন্ত্রণা করছে, সেখানে তোমার চান খাওয়া আগে হলো? আর কাজ করতে করতে বেলা হয়েছে বলছো? তা সংসারের কাজ করবে না তো কি বাপু, সারাদিন শুধু বসে থাকবে? দীপিকার প্রতি গায়ত্রী দেবীর যেন কোনো রকমই স্নেহ, মায়া, মমতা কিছুই ছিল না, তার শুধু একটাই অভিযোগ, ছেলের বিয়েতে না পেলাম দামি দামি শাড়ি, না একটা কিছু, এদিকে কথা শোনো, কাজ করতে করতে বেলা হয়ে গেছে। একদিন রাতের বেলায় শোভন বাড়ি ফিরে তার মাকে বলে, মা, মা গো, আমার যে খুব বড় ক্ষতি হয়ে গেছে মা। মা, ও কি রে শোভন, অমন করছিস কেন, কি হয়েছে তোর? মা, আমি যে কারখানাটায় কাজ করতাম সেই কারখানাটা বন্ধ হয়ে গেল মা। সবাই মিলে অনেক চেষ্টা করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না মা। আমার চাকরিটা শেষমেশ চলে গেল, চাকরিটা চলে গেল মা। এ কি বলছিস রে শোভন, দেখেছিস দেখেছিস, তোকে আমি বলেছিলাম, ওই মেয়ে যবে থেকে এই বাড়িতে ঢুকেছে তবে থেকে কিছু না কিছু হয়েই চলেছে। এই কথা শুনে দীপিকা সেখান থেকে ঠাকুর ঘরের দিকে চলে যায়। হে বড় মা, এ তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি,
মামার বাড়িতে মানুষ, কোনো দিন তোমার কাছে কোনো অভিযোগ করিনি। চিরটা কাল তোমাকে সেবা দিয়েছি, পূজা অর্চনা করেছি। আমার কোন ভুলের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? বলো মা, বলো, আমি কি ভুল করেছি? তখন সেখানে গায়ত্রী দেবী এসে বলেন, অমনি কাঁদতে কাঁদতে এসে ঠাকুর ঘরে বসে গেলেই হলো না? ঘরের কাজগুলো কি করবে শুনি? তোমার জন্যই এই সব কিছু হচ্ছে। এই কথা বলে গায়ত্রী দেবী সেখান থেকে চলে যান। এ আমার সাথে কি হচ্ছে? সত্যিই তো, যবে থেকে এ বাড়িতে আমি এসেছি কিছু না কিছু অঘটন ঘটেই চলেছে। কেন এমন হচ্ছে? না না, আমাকে আজই বড়মার মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। এই কথা বলে দীপিকা বড়মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে যায় বড়মার মন্দিরে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।